পরাধীন ভারতবর্ষে বিশেষ করে বাঙালি মায়েরা ইংরেজদের হাতে যেমন অনেক লাঞ্ছনা সহ্য করেছেন, তেমনি জন্ম দিয়েছেন বহু কৃতী সন্তানদের। লক্ষ কোটি মানুষের কাছে তাঁদের নানান ধারায় কৃতিত্বের ছাপ রেখে গেছেন। কেউ হয়েছেন বিপ্লবী, কেউ হয়েছেন স্বাধীনতা সংগ্রামী, কেউ কেউ শিক্ষাবিদ, বিজ্ঞানী, দেশ বরেণ্য নেতা, সমাজসেবী, রূপকার, যুগবতার, সমাজ সংস্কারক। এমনই প্রতিভাবান ও মহাপ্রাণ মনীষীদের মধ্যে এক অন্যতম নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের ইতিহাসে এক অন্যতম নাম। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি এক কিংবদন্তি ব্যক্তিত্ব, যার সম্পর্কে বলতে গেলেই সমস্ত শব্দই বোধ হয় কম পড়বে। তাই দেশনায়কের জন্মদিনে খুব সংক্ষেপে তাঁর জীবনী নিয়ে বিস্তারিত আজকের আমার নিবেদন, সুভাষচন্দ্র বসুর সংক্ষিপ্ত জীবনী। 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। তার পিতার নাম জানকীনাথ বসু এবং মায়ের নাম প্রভাবতী দেবী। সুভাষচন্দ্রের ডাক নাম ছিল সুবি। তাঁদের আদি বাড়ি ছিল দক্ষিণ 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে। কটকে তাঁর শিক্ষা শুরু হয়। প্রথমে কিছুদিন ব্যাপটিস্ট মিশনারি স্কুলে পড়াশোনা করেন, পরে র্যাভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন। 1913 সালে এই স্কুল থেকেই সুভাষচন্দ্র বসু প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। এরপর তিনি কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এখান থেকে তিনি আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন। এই কলেজে বিএ ক্লাসে পড়ার সময় কলেজের অধ্যাপক ওটেন সাহেব ভারতীয় ছাত্রদের প্রতি দুর্ব্যবহার এবং কটূক্তি করেন। সুভাষচন্দ্র এর তীব্র প্রতিবাদ করেন। এর ফলে তাঁকে কলেজ থেকে বার করে দেওয়া হয়। পরে বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। 1919 সালে এই কলেজ থেকে দর্শনশাস্ত্রে অনার্স সহ দ্বিতীয় স্থান অধিকার করে বিএ পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়তে পড়তে তিনি উচ্চশিক্ষার জন্য বিলাত যান। মাত্র 8 মাস পড়াশোনা করে 1920 সালে তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেন। সেই সময় আইসিএস হতে পারলে সবচেয়ে উঁচু পদের চাকরি পাওয়া যেত। কিন্তু সুভাষচন্দ্র রাজকীয় সম্মান এবং ব্রিটিশ সরকারের দেওয়া ম্যাজিস্ট্রেটের চাকরি ত্যাগ করে দেশের স্বাধীনতার জন্য অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁকে বরণ করলেন দেশনায়ক হিসাবে। তাঁর রাজনীতির গুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1921 সালে দেশবন্ধুর সাথে তিনি কারাবরণ করেন। জেলে থাকা অবস্থাতেই সুভাষচন্দ্র কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে ইংরেজ সরকার তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়। 1938 সালে কংগ্রেসের হরিপুরার অধিবেশনে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। পরে গান্ধীজির সাথে মতের অমিল হওয়ায় তিনি ওই পদ ছেড়ে দেন। এরপর ফরওয়ার্ড ব্লক নামে একটি আলাদা দল গঠন করেন। তিনি বুঝেছিলেন অহিংসভাবে দেশকে স্বাধীন করা সম্ভব নয়। একসময় সুভাষচন্দ্রের কাজকর্মে ভয় পেয়ে ইংরেজ সরকার তাঁকে তাঁর এলগিন রোডের বাড়িতে নজরবন্দি করে রাখে। বিশ্বজুড়ে যখন দ্বিতীয় মহাযুদ্ধের দামামা বেজে উঠেছে, 1941 সালের জানুয়ারি মাসে সুভাষচন্দ্র পুলিশের চোখে ধুলো দিয়ে এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে পালিয়ে গেলেন। ভারত ছেড়ে একে একে তিনি পেশোয়ার, কাবুল, মস্কো, রোম হয়ে জার্মানিতে গিয়ে পৌঁছলেন। জার্মানির নেতা হিটলার তাঁকে জাপানে যেতে সাহায্য করলেন। সেখানে গিয়ে বিপ্লবী রাসবিহারী বসু এবং মোহন সিংয়ের সহযোগিতায় ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে সুভাষচন্দ্র গঠন করলেন আজাদ হিন্দ ফৌজ। এখানেই আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা সুভাষচন্দ্রের নতুন নাম দিলেন নেতাজি। 1943 সালের 21শে অক্টোবর নেতাজি তাঁর সেনাবাহিনী এবং সমগ্র ভারতবাসীর উদ্দেশ্যে বললেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এরপর জাপানের সমর্থন ও পূর্ণ সহযোগিতায় শুরু হল দিল্লি চলো অভিযান।
নেতাজি তার আজাদ হিন্দ বাহিনী নিয়ে একের পর এক যুদ্ধ জয় করতে করতে মণিপুর সীমান্তে এসে উপস্থিত হলেন। ওই সময় পরমাণু বোমার আঘাতে জাপানের হিরোশিমা ও নাগাসাকি ধ্বংস হয়ে গেল। জাপান সরকার আজাদ হিন্দ বাহিনীকে আর কোনো রকম সাহায্য করতে অসমর্থ হল। একদিকে প্রবল বর্ষা, অন্যদিকে প্রচণ্ড খাদ্যাভাব এবং যুদ্ধের রসদের অভাবে আজাদ হিন্দ বাহিনী পিছু হটতে বাধ্য হল। নিরুপায় হয়ে নেতাজি নতুন করে রসদ খুঁজতে পুনরায় বিদেশে পাড়ি দেন। এরপর নেতাজি সম্পর্কে আর কোনো কিছুই জানা যায়নি। তবে কেউ কেউ বলেন 1945 সালের 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে, যদিও দেশবাসী একথা আজও বিশ্বাস করে না। নেতাজি চিরকাল আমাদের কাছে চির অমর হয়ে থাকবেন। শুভ জন্মদিন নেতাজি। আজও ভারতবাসীর অন্তরে তুমি নক্ষত্র হয়ে রয়েছ এবং থাকবে। তোমাকে জানাই শত কোটি প্রণাম।